তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে, আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমার ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে। আমি এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো আমার যত অফলাইন স্টুডেন্ট আছো, যত অনলাইন স্টুডেন্ট আছো, প্লিজ তোমরা এই ক্লাসটা পরীক্ষার আগে অবশ্যই তোমাদেরকে করে যেতেই হবে। নিরপেক্ষণায় থেকে 8 মার্কের কিন্তু দুই ধরনের প্রশ্ন আসে, একটা হচ্ছে 4 করে, একটা লজিক আসে, একটা নোটস আসে। তো সমস্ত নোটস যত অধ্যায়ের আছে নোটস, সিলেবাস সাজেশন ভিত্তিক, প্রত্যেকটা অধ্যায় 12টা অধ্যায় কমপ্লিট করে দিয়েছি, সুন্দর করে প্লে লিস্টে সাজানো আছে। যার যেখানে দরকার, লজিক দরকার, নোটস দরকার, এমসিকিউ দরকার, এসে কী দরকার, কোন অধ্যায় বুঝতে পারেন, সব সাজানো আছে। ডবল ক্লাস ইউটিউবে প্রথম চ্যানেল যেখানে ডবল ক্লাস করায়, আর ফুল টিউশন ফ্রি। তো প্লিজ শেয়ার করবো যাদের দরকার। তো চলো এখন হচ্ছে ক্লাসে, এখন বিষয়ে চলে আসি। কেবলমাত্র নৈয়িক দার্শনিক, তিনি দার্শনিক নন যেহেতু তিনি নৈয়িক নন। 2 নাম্বার আছে ঈশ্বরের অস্তিত্ব নেই যেহেতু ঈশ্বরকে প্রত্যক্ষ করা যায় না। 3 নাম্বার আছে ডেকার্ট হিউম নন যেহেতু হিউম একজন দার্শনিক, সেহেতু ডেকার্ট একজন দার্শনিক হতে পারে না। তো তিনটাই আমি বুঝিয়ে দিচ্ছি, যারা ক্লাস মিস করেছো তারা মন দিয়ে করো ক্লাসটা, পরীক্ষার আগে অবশ্যই করে যেতেই হবে। তো ভালো করে বুঝে নাও। প্রথম প্রশ্ন আমি করেছি, আমি বুঝিয়ে দিচ্ছি। কেবলমাত্র, অনেক লেন্দি ভিডিও হয়ে যাবে, অনেক লেন্দি করবো না, শর্ট করব, ঠিক আছে? প্রচুর ক্লাস করাতে হবে। কেবলমাত্র নৈয়িকরাই দার্শনিক, তিনি দার্শনিক নন, যেহেতু তিনি নৈয়িক নন। তাহলে প্রথম প্রশ্নের উত্তর। তো সবার আগে এগুলো থেকে সিদ্ধান্ত বার করতে হয়। সিদ্ধান্ত কি করে বুঝবো? এটা থেকে একটু প্রশ্নটা একটু ঘুরিয়ে আছে, তো ঘুরিয়ে থাকতেই পারে, আমি ক্লাস করিয়েছি, তা আবার বলে দিচ্ছি। এই যে কেবলমাত্র নৈয়িক দার্শনিক, তিনি দার্শনিক নন, তাহলে সবার আগে সিদ্ধান্ত কোনটা হবে? সবার আগে সিদ্ধান্ত কি করে বুঝবো কোনটা হবে? তিনি দার্শনিক নন। কেন স্যার? কারণ আমরা কি জানতাম, কারণ কিংবা কেন না থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত, আর অতএব সুতরাং কাজে থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত। তো এখানে কথাটা একটু ঘুরিয়ে দিয়েছে, কারণ দেয়নি। এই যে বলছে কেবলমাত্র নৈয়িকরা দার্শনিক, তিনি দার্শনিক নন যেহেতু, তার মানে কারণটা এখানে বস্তু, কিন্তু ঘুরিয়ে দিয়েছে। তার মানে এই যেহেতু কথাটা কারণের মধ্যে, মানে কারণের বিপরীতে এগুলো ব্যবহার করেছে, ঠিক আছে? যেহেতু, তার মানে কারণ শব্দটার পরিবর্তে এই যেহেতু ব্যবহার করেছে, ঠিক আছে? তাহলে তিনি দার্শনিক নন, তার মানে এটা হবে সিদ্ধান্ত, তিনি দার্শনিক নন। তাহলে এটা তিনি, এর কোন বচন? ই বচন। তো চলো সবার আগে আদর্শ আকার, এই প্রশ্নের উত্তর সবার আগে কয়ের উত্তরটা আমি লিখেছি, ভালো করে তো আদর্শ আকার শিখিয়েছি। আদর্শ সবার আগে সিদ্ধান্ত, তিনি নন দার্শনিক, ই বচন লিখে দিলাম, তিনি নন দার্শনিক, ঠিক আছে? সাজাতে হবে, ই বচন লিখে দিলাম। তারপর তিনিটাকে এস দিলাম। এটা তো আমি শিখিয়েছি, প্রচুর শিখেছি, মেইন ক্লাস, এক্সট্রা ক্লাস শিখিয়েছি, ভালো করে বাকি ক্লাসগুলো দেখে নেবে, এবার শিখে নাও। তাহলে সবার আগে সিদ্ধান্ত পাবো, তিনি নন দার্শনিক, এস আর পি দিলাম। তো তিনি শব্দটা যেখানে থাকবে, এবার দ্বিতীয় নাম্বার লাইন হবে। তো এখানে তো এটা হয়ে গেল। তিনি শব্দটা কোথায় ছিল? এই যে যেহেতু তিনি, তার মানে এটা তিনি শব্দটা এখানে আছে, তার মানে এটা হবে দ্বিতীয় নাম্বার লাইন। তার মানে তিনি নৈয়িক নন, তার মানে এটা ই বচন, তিনি নন নৈয়িক লিখে দিলাম, তিনি নন নৈয়িক, ই বচন। ব্যাস, দুটো হয়ে গেল। এবার যেটা পড়ে থাকলো, কোনটা পড়ে থাকলো? এই যে এটা পড়ে থাকলো, কেবলমাত্র নৈয়িক দার্শনিক। তাহলে এটা পড়ে থাকলো, এটা সবার উপরে, এটা আবার কেবলমাত্র আছে, উদ্দেশ্য চেঞ্জ হবে। তাহলে কোন বচন হবে? এ বচন হবে। তাহলে কি হবে? সকল দার্শনিক হন নৈয়িক। উদ্দেশ্য চেঞ্জ হলো, সকল দার্শনিক হন নৈয়িক। তো সাজানো হয়ে গেল। এবার সাজানো হয়ে গেল, আলটিমেটলি বচন হয়ে গেল। তো এখানে তোমাদের প্রধানাস্ত্র বাক্য, দ্বিতীয়টা অপ্রধানাস্ত্র বাক্য, সিদ্ধান্ত। আমি বারবার করে প্রত্যেকটা লিখেছি, আর লিখি না, পরীক্ষা লিখলেও হবে, না লিখলেও হবে। তো সময় থাকলে অবশ্যই লিখে দিবে, ঠিক আছে? লিখে দিলে বুঝতে সুবিধা হবে। প্রধানাস্ত্র বাক্য, এটা অপ্রধানাস্ত্র বাক্য, এটা সিদ্ধান্ত। ক্লিয়ার হয়ে গেল। তো এবার হচ্ছে ভালো করে দেবো, এটা সংস্থান কি করে বার করবে আমি বলে দিয়েছি, যে আলটিমেটলি তিনটা। এবার পদগুলো মিলিয়ে নাও। এই যে এস পদ, দার্শনিক, এগুলো তো আমি শিখিয়েছি। এস সিদ্ধান্তে, এস উদ্দেশ্য পদ আর বিধেয় পদের নাম কিন্তু এস আর পি দিতে হয়। তিনি এস পদ, দার্শনিক পি পদ, বাকি যে দুটো পদ থাকবে আশ্রয় বাক্যে সেটার নাম দিতে হয় এম পদ। ক্লিয়ার হয়ে গেল। তারপর সংস্থান বার করব। সংস্থান কি 3টা লাইন তুলে নিলাম। 3টা লাইনের প্রথমকার লাইনটা কি ছিল? পিএম, তো পিএম তুলে নিলাম। তারপর কি? এস এম তুলে নিলাম। তারপর কি? এসপি, তৃতীয় লাইন তুললাম। তারপর কাজ কি? হেতুবোধকে জোড়া দিয়ে দিলাম। এর ফলে যে ছবিটা হয়ে গেল, এই ছবিটা দ্বিতীয় সংস্থান। তো আমি শিখিয়েছি প্রত্যেকটা ক্লাসেই 4 ধরনের সংস্থান হয়। তো এটা যে ছবিটা, এটা হচ্ছে দ্বিতীয় সংস্থানের ছবি। ক্লিয়ার? তারপর কি? এখানে দেখবো দোষ আছে কি না। তো আমি 4টা নিয়ম অ্যাপ্লাই করতে বলছিলাম। এখানে দেখছি যে কোনো দোষই নেই। প্রত্যেকটা নিয়ম এখানে পালন করা হয়েছে, কোনো দোষই নেই, ঠিক আছে? এখানে কোনো চারিপদ ঘটিত দোষ হয়নি, অবৈধ হেতু দোষ হয়নি, অবৈধ সাধ্য দোষ হয়নি, অবৈধ পক্ষ দোষ হয়নি, নয়ার্থক আশ্রয়পক্ষ জনিত দোষ হয়নি, কোনো দোষই হয়নি, সমস্ত নিয়ম পালন করা হয়েছে। এর ফলে তাহলে বিচারটা কি হবে? আমি 2 ধরনের বিচার শিখিয়েছি, নিরপেক্ষণের 2 ধরনের বিচার ইম্পর্টেন্ট। একটা দোষ না থাকলে বিচার, ভালো করে লিখে দিয়েছি, প্রত্যেকটা ক্লাসে করিয়েছি। আর একটা কি? দোষ থাকলে বিচার। তো 2 ধরনের বিচার লিখতে হবে। তো এটা আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে। তো আমি এই জন্য বারবার করে লিখলাম না।
যেহেতু প্রচুর ক্লাস করাতে হবে, একই বিচার আর কতবার লেখাবো। আশা করি তোমরা পারবে, আর না পারলেও তোমরা এই নিরপেক্ষণের ক্লাসে গিয়ে একটা বিচার ভালো করে দেখে নেবে, বাকি ক্লাসগুলো করে, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যদি নতুন স্টুডেন্ট হয়ে থাকো। আর পুরানো স্টুডেন্ট তো কোনো ব্যাপার না। তো দেখো, বিচার হলে কি হবে, যুক্তিটি বৈধ, শুরুটা লিখে দিয়েছি, যুক্তিটি বৈধ, দোষ নেই এখানে, যুক্তিটি বৈধ, যুক্তিটির দ্বিতীয় সংস্থানে বৈধ মূর্তি, এই যে এই বৈধ মূর্তি, যার নাম কেমিস্ট্রিস। এই যে দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তি যেগুলো নাম আছে, সেখান থেকে এটা নাম হবে কেমিস্ট্রিস। তো তার জন্য কি সংস্থানও মুখস্থ রাখতে হবে, সংস্থান প্লাস মূর্তিগুলোর নাম মুখস্থ রাখতে হবে। এই লজিক করতে গেলে সংস্থান প্লাস মূর্তি জানতে হবে, যেটা আমি শিখিয়ে দিয়েছি। তো সংস্থান মূর্তির ক্লাসটা একবার তোমরা করে নেবে। তাহলে এটা হয়ে গেল দ্বিতীয় সংস্থানে বৈধ মূর্তি, যার নাম কেমিস্ট্রিস। বাকিটা এইভাবে লিখবে, বাকিগুলো আমি বিচারটা লিখে দিয়েছি, যে এখানে চারিপদ ঘটিত দোষ হয়নি, অবিপদ হেতু দোষ হয়নি, নয়ার্থক আশ্রপক্ষ জনিত দোষ হয়নি, অবৈধ সাধ্য দোষ হয়নি, অবৈধ পক্ষ দোষ হয়নি। বাকি যেভাবে লিখেছি এখানে লিখে দিতে হবে, তো ওটা দেখে নিবে। তো এটা মেন হচ্ছে তোমার এটা সাজানো আর এইটুকু বার করা। তো ক্লিয়ার হয়ে গেল, বাকি বিচারটা তোমরা দেখে নেবে, কঠিনটা করে দিলাম। এবার চলো নেক্সট প্রশ্ন কি, নেক্সট প্রশ্ন হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব নেই যেহেতু ঈশ্বরকে প্রত্যক্ষ করা যায় না। এটা ভালো করে দেখো, এখানে একটা আশ্রবাক্য উজ্জ্ব আছে, মানে লুকিয়ে আছে। এটা কি সংক্ষিপ্ত নয়, তাহলে একটা লুকিয়ে আছে, সেটা আমরা কি করে বার করবো সেটাও আমি শিখিয়েছি। যারা প্রতিনিয়ত ক্লাস করছো তারা অবশ্যই পারবে, আর যারা কাটে ছাটে ভিডিও দেখো তারা জীবনে মানে বুঝতেই পারবে না যে কখন ক্লাসটা হয়েছে। কারণ একটা ক্লাস কত কথা থাকে, কাটিং করে দেখলে ওই কথাগুলো মিস চলে যাবে, আর পুরো ক্লাস না করলে এই ধরনের ক্লাস মিস চলে যাবে, ঠিক আছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, আমি বলে দিচ্ছি ঈশ্বরের অস্তিত্ব নেই যেহেতু ঈশ্বরকে প্রত্যক্ষ করা যায় না। তো এটা সবার আগে আমাদেরকে সিদ্ধান্ত বার করতে হবে। তাহলে সিদ্ধান্ত আমি এখনই শিখালাম। এখানে হচ্ছে সিদ্ধান্ত কোনটা হবে, এখনই বললাম। এই যে যেহেতু, যেমন তোমার এটা দেখলে কি দেখলে, যে যেহেতু তিনি নৈয়িক, এই যে কেবলমাত্র নৈয়িকরাই দার্শনিক, তিনি দার্শনিক নন যেহেতু তিনি নৈয়িক নন। তার মানে যেহেতুর আগেরটা হয়েছিল, তার মানে ঈশ্বরের অস্তিত্ব নেই যেহেতু ঈশ্বরকে প্রত্যক্ষ করা যায় না। তাহলে এখানে যদি যেহেতুর আগেরটা হয়, তাহলে এখানে নিশ্চয়ই, আশা করি এখানেই তোমরা বুঝে যাচ্ছ, এখানেরটা যদি আগেরটা হয় তাহলে এখানে যেহেতুর আগেরটা কোনটা হবে। এখানেও অতএব সুতরাং কাজে এগুলো নেই, কারণ কিংবা এগুলোও নেই। তাহলে কি আছে, যেহেতু আছে। তাহলে প্রশ্নটা একটু যদি ঘুরিয়ে দেয়, এখানে যদি যেহেতুর আগেরটা হয়, তিনি, এটা যদি দার্শনিক সিদ্ধান্ত হয়, তাহলে এখানে নিশ্চয়ই এটাও হবে সিদ্ধান্ত, যেহেতুর আগেরটা হবে, ঠিক আছে। তাহলে ঈশ্বরের অস্তিত্ব নেই, তাহলে এটা সবার আগে সিদ্ধান্ত। তো সবার আগে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম ঈশ্বর নন। এটাকে বাক্যটা একটু ঘুরিয়ে আছে, বচনটা এইভাবে লিখবে, ঈশ্বর নন অস্তিত্বশীল। ঈশ্বরের অস্তিত্ব নেই, তার মানে বচনটা এইভাবে করা হয়। 2 নম্বরের প্রশ্ন আদর্শ আকারটা, ঈশ্বর নন অস্তিত্বশীল, ই বচন লিখে দিলাম, ঈশ্বরটা হচ্ছে এস আর অস্তিত্বশীলটা পি দিয়ে দিলাম, ঠিক আছে। ব্যাস, এবার কি ঈশ্বরটা, তো এটা তো হয়ে গেল সিদ্ধান্ত। তারপর ঈশ্বর যেখানে আছে, তার মানে এটা দ্বিতীয় নাম্বার লাইনটা, এই যেটা আছে এটাই হয়ে যাবে তোমার দ্বিতীয় নাম্বার লাইন। তো ঈশ্বরকে প্রত্যক্ষ করা যায় না, তার মানে এটা কোন বচন হবে, এটাও হচ্ছে ই বচন হবে, ঈশ্বর নয় প্রত্যক্ষযোগ্য। ব্যাস, সরাসরি আমি লিখে দিলাম ঈশ্বর নয় প্রত্যক্ষযোগ্য, ঈশ্বর নয় প্রত্যক্ষযোগ্য। তো দুইটা হয়ে গেল। এবার বাকিটা, এটা কিন্তু লেখা ছিল না, এটা ছিল না, আমি তোমাদের বার করলাম কেন, ভালো করে দেখো। এখানে বলছে ঈশ্বর, তার 2 নাম্বারটা কি হলো, এই নাম্বারটা প্রধানাশ্র বাক্যটা বার করতে হবে। তাহলে প্রধানাশ্র বাক্যটা তো লেখা নেই, এখানে কোথাও লেখা নেই, এখানে আরেকটা লাইন লেখাই নেই। তাহলে তুমি কি করে করবে, তো ভালো করে দেখো, এখানে দুইটা মানে বোঝার চেষ্টা করবে, এই ধরনের সংক্ষিপ্তনে এটা বোঝার চেষ্টা করো। তার জন্য প্র্যাকটিস দরকার, তার জন্য নিরপেক্ষণের প্রচুর ক্লাস করার দরকার। আমি যত ক্লাস করে দিচ্ছি, যদি ঠিকঠাক করে থাকো, তাহলে তোমাদের কাছে এগুলো বার করা নর্মাল ব্যাপার, জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তাও মনে করে শুনে থাকো ভালো করে। ঈশ্বর নন প্রত্যক্ষযোগ্য মানেটা কি বলতে যাচ্ছে, এই দুটা থেকে তো বার করতে হবে। তো আগে পদগুলা মিলিয়ে নাও, এস পদ, মানে এই পদটা মিলে আছে, ও মানে এখন আমাদেরকে বার করতে হবে, পি পদটা একটা বার করতে হবে, এম পদটা একটা বার করতে হবে। তো ঈশ্বর নন প্রত্যক্ষযোগ্য আর ঈশ্বর নন অস্তিত্বশীল, তার মানে কি ঈশ্বর মিলে গেছে, তার প্রত্যক্ষযোগ্য আর অস্তিত্বশীলটা আমাদেরকে বার করতে হবে। তাহলে কোন বচন হবে, তাহলে সকল প্রত্যক্ষযোগ্য হয় অস্তিত্বশীল, কারণ সকল প্রত্যক্ষযোগ্যই তো হয় অস্তিত্বশীল, তবেই তো হবে ঈশ্বর নন প্রত্যক্ষযোগ্য, ঈশ্বর নন অস্তিত্বশীল, কারণ তার মানে তো ঘুরিয়ে ফিরে এগুলোই বলছে। তার মানে এখানে যেটা হবে সেটা হচ্ছে সকল প্রত্যক্ষযোগ্য হয় অস্তিত্বশীল। তারপর বলছে ঈশ্বর নন প্রত্যক্ষযোগ্য, এই জন্যই তো বলছে ঈশ্বর নন, কারণ সকল প্রত্যক্ষযোগ্য যদি দেই তবেই তো এর মানেগুলো দাঁড়ায়। কারণ তারপরে বলছে ঈশ্বর নন প্রত্যক্ষযোগ্য, তাহলে ঈশ্বর যদি প্রত্যক্ষযোগ্য না হয় তাহলে ঈশ্বর নিশ্চয়ই অস্তিত্বশীল নয়, এই জন্য তো সিদ্ধান্তে বলছে ঈশ্বর নন অস্তিত্বশীল। তাহলে এখানে এই বচনটাই দিতে হবে, সকল প্রত্যক্ষযোগ্য হয় অস্তিত্বশীল, এই বচন দিতে হবে। কারণ এখানে দ্বিতীয় আশ্রবাক্য সিদ্ধান্তে কি বলছে, ঈশ্বর নন প্রত্যক্ষযোগ্য, এদিকে বলে দিয়েছে ঈশ্বর নন প্রত্যক্ষযোগ্য, ঈশ্বরকে প্রত্যক্ষ করা যায় না। সিদ্ধান্তে কি বলছে, ঈশ্বর নন অস্তিত্বশীল, ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই। তাহলে
তাহলে সবার প্রথমে কি দিতে হবে, সকল প্রত্যক্ষযোগ্য হয় অস্তিত্বশীল, কারণ এই দুটাকে নিয়েই তো আবার এই যে পি আর এম কে নিয়েই তো ওখানে আশ্রবাক্য বানাতে হবে। তাহলে কোনটা আগে দেওয়া যায়, সকল প্রত্যক্ষযোগ্যটাকেই দিতে হবে আগে। তাহলে সকল প্রত্যক্ষযোগ্য হয় অস্তিত্বশীল। তো ক্লিয়ার হয়ে গেল, সকল প্রত্যক্ষযোগ্য অস্তিত্বশীল হয় বলেই তো ঈশ্বর নন প্রত্যক্ষযোগ্য, আর সরাসরি সিদ্ধান্তে আসলে ঈশ্বর নয় অস্তিত্বশীল। তো ক্লিয়ার, এখানে ভালো করে দেখা গেল অবৈধ সাধ্য দোষ। কেন? কারণ এখানে কোনো চারিপদ গঠিত দোষ হয়নি। ভালো করে দেখো, অবৈধ সাধ্য দোষ ঘটেছে, কারণ এই 4টা নিয়ম অ্যাপ্লাই করে দেখো এখানে সাধ্য দোষই ঘটেছে। কি কি? এখানে দেখো 3টা পদ আছে, যে একটা পদ অস্তিত্বশীল, 2টা পদ, এই যে 3টা পদ, ব্যাস, তার মানে চারিপদ গঠিত দোষ হয়নি। তারপর অব্যপ হেতু দোষ হয়নি, হেতুপদ তো ব্যাপ্য আছে, এই যে এম পদ হেতুপদ ব্যাপ্য আছে, অব্যপ হেতু দোষ হয়নি। অবৈধ সাধ্য দোষ হয়েছে, কারণ এ বচনে বিধেয় পদটা কি, এই যে পি পদটা অব্যাপ্য, অথচ এখানে দেখো পি পদটা এখানে ব্যাপ্য, এখানে অব্যাপ্য এখানে ব্যাপ্য। তো যেহেতু এটা হচ্ছে পিটা হচ্ছে সাধ্য, এই জন্য অবৈধ সাধ্য দোষ। তো ক্লিয়ার। সংস্থান কিভাবে, একইভাবে সংস্থান হচ্ছে এই যে সংস্থান কিভাবে 3টা লাইন তুলে নিয়ে, প্রথমকার লাইনে পি এমপি, দ্বিতীয় লাইনে কি এস এম, আর তৃতীয় লাইনে এসপি। তো ভালো করে তুলে নিলাম, এমপি এস এম, আর কি শুধু হেতুপদকে কানেক্ট করে দিলাম। হ্যাঁ, তো কানেক্ট করার পর যে ছবিটা হলো এটা প্রথম সংস্থান। তো আমি তো শিখিয়েছি তোমাদের যে যেহেতু দোষ হয়েছে তার বিচারটা কি হবে। তো বিচারটা, দোষ হলে বিচারটা শুরুটা শুধু লিখে দিয়েছি, যুক্তিটির প্রথম সংস্থানের অন্তর্গত এ ই অবৈধ মূর্তি। তো এখন মনে রাখবে, যখন দোষ হবে তখন কিন্তু এর অবৈধ মূর্তির নাম দেওয়ার দরকার নেই, শুধু এই যে বচনটা হলো না, যে বচনটা হলো এইটা নাম লিখে দিবে, যুক্তিটির প্রথম সংস্থানের অন্তর্গত এবং এ ই অবৈধ মূর্তি। বাকি যেটা বিচারে লিখে দিয়েছি সেটা তোমরা দেখে নেবে, সোজা জলের মতো সোজা। এটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট ছিল। তো ক্লিয়ার। এবার নেক্সট প্রশ্নের উত্তর। নেক্সট প্রশ্নের উত্তর কি, যে ডেকার্থ হিউম নন, যেহেতু হিউম একজন দার্শনিক সেহেতু, এখানে যে যেহেতু, এবার আবার যেহেতু আর সেহেতু, এই ধরনের ক্লাসও আমি তোমাদেরকে করিয়েছি। তো যারা মিস করে গেছো ভালো করে বুঝে নাও। তো ডেকার্থ হিউম নন, যেহেতু হিউম একজন দার্শনিক সেহেতু ডেকার্থ একজন দার্শনিক হতে পারে না। মনে রাখবে, যখন আবার যেহেতু আর সেহেতু দুটোই থাকবে তখন তুমি কি করে বুঝবে কোনটা সিদ্ধান্ত হবে, ঠিক আছে? তখন তুমি বুঝবে যে, ভালো করে দেখো, ডেকার্থ হিউম নন, যেহেতু হিউম একজন দার্শনিক সেহেতু ডেকার্থ একজন দার্শনিক হতে পারে না। তাহলে সিদ্ধান্ত কোনটা হবে তোমরা এবার বুঝো ভালো করে। এইখানেই কাহানি মে টুইস্ট। হ্যাঁ, এই জায়গাটাতেই অনেকে বুঝতে পারে না যে এই ক্ষেত্রে কি, আমি যেহেতু তোমাদের করে দিয়েছিলাম কিন্তু তোমরা অনেকেই পারবে না, কনফিউজ হয়ে যাবে। এক একটাতে দেখো, এখানে যেহেতু, এবার যদি দুটোই দেয় যেহেতু আর সেহেতু দিলে তাহলে কি কনফিউজ। আমি শিখিয়েছিলাম তোমাদের অতএব, সুতরাং, কাজেই থাকলে, ওগুলোই সহজে থাকে, নর্মালি ওগুলোই থাকে। কিন্তু যদি একটু প্রশ্নটা ঘুরিয়ে দেয়, অসুবিধা নেই, তাহলে কি করতে পারে। তাহলে সিদ্ধান্ত ভালো করে দেখো, সিদ্ধান্ত আমি কি লিখে দিয়েছি, ডেকার্থ নন একজন দার্শনিক। তার মানে যখন দেখবে দুটোই, যেহেতু আর সেহেতু দুটোই একসাথে থাকবে, তখন মনে রাখবে যেহেতু সেহেতু থাকলে, দুটোই একসাথে থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত। তার মানে ডেকার্থ একজন দার্শনিক হতে পারে না, তাহলে ডেকার্থ নন একজন দার্শনিক, এটা হবে সিদ্ধান্ত। যে লিখে দিয়েছি ভালো করে দেখো, ডেকার্থ নন একজন, যেহেতু সেহেতু দুটোই যদি একসাথে থাকে তাহলে ভালো করে দেখো, যেহেতু আর সেহেতু দুটোই থাকলে, একসাথে থাকলে পরেরটা হবে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে যেহেতু সেহেতু থাকলে কোনটা হবে, পরেরটা। ডেকার্থ একজন দার্শনিক হতে পারে না, তাহলে ডেকার্থ কোন বচন হবে আলটিমেটলি, এটা ডেকার্থ নন একজন দার্শনিক। এটা সহজ ভাষায় লেখা যেতে পারে, বচনটা লিখে দিয়েছি, ডেকার্থ নন একজন দার্শনিক। এটা এস দিলাম, এটা পি দিলাম। এবার এই ডেকার্থ শব্দটা যেখানে থাকবে সেটা হবে দ্বিতীয় লাইন। তো এখানে ডেকার্থ হতে কোথায় আছে, ভালো করে দেখো, ডেকার্থ হচ্ছে এই যে তোমার, এই যে এখানে আছে ডেকার্থ, তার মানে ডেকার্থ হিউম নন, তার মানে এটা হচ্ছে ই বচন হবে। তো এটা হচ্ছে ই বচন দিলাম, তো ডেকার্থ নন হিউম। তারপর দুটো বাক্য হয়ে গেল। যেটা পড়ে থাকলো, কোনটা পড়ে থাকলো, এই যে পড়ে থাকলো কোনটা, এই যে যেহেতু হিউম একজন দার্শনিক, এই যে হিউম একজন দার্শনিক, এটা পড়ে থাকলো, তাহলে এটা হবে এখানে। তাহলে হিউম হন একজন দার্শনিক, সাজানো হয়ে গেল। সিদ্ধান্ত বার করলে বাকিগুলো সিস্টেমেটিক, আর যেটা পড়ে থাকবে সেটা সবার উপরে হয়ে গেল। তো পদগুলো মিলিয়ে নাও, এস পদ, একজন দার্শনিক পি পদ, একজন দার্শনিক পি পদ, বাকি এম পদ, বাকি যে দুটো পড়ে থাকবে সেটা এম পদ, তো হয়ে গেল। এবার ভালো করে তো এখানে দোষ কি হয়েছে, এখানে দোষ হচ্ছে অবৈধ সাধ্য দোষ। কেন? কারণ এখানে প্রত্যেকটা পদই আছে, 3টা পদ আছে, একটা পদ, এই যে পি পদ, দুটা পদ, এম পদ 3টা পদ, তার মানে চারিপদ দোষ হয়নি, অব্যপ্য হেতু দোষ হয়নি, কারণ হেতুপদ এখানে ব্যাপ্য আছে, এক জায়গায় ব্যাপ্য হলে হবে। ভালো করে দেখো, এখানে অবৈধ সাধ্য দোষ হয়েছে। অবৈধ সাধ্য দোষ এত প্র্যাকটিস করিয়েছি, জলের মতো ক্লিয়ার হয়ে গেছে যারা ক্লাস করছো নিয়মিত।
না করলেও অন্তত এখনও সময় আছে, এই ক্লাস করার পর বাকি ক্লাসগুলো তোমরা প্লেলিস্টে গিয়ে নিরপেক্ষণের চ্যাপ্টারে দেখে নেবে, ঠিক আছে। তাহলে এই যে পি পত্তা অব্যাপ্য, অথচ দেখো এটা অব্যাপ্য, এখানে দেখো ব্যাপ্য, তো কোন পত্তা? পি পত্তা। যেহেতু পি পত্তা, তো হচ্ছে এটার নিয়ম কি, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, তো এটা হচ্ছে ওটার, তো এটা এখানে অব্যাপ্য, এখানে ব্যাপ্য, যেহেতু পি পত্তা এই জন্য অবৈধ সাধ্যদোষ। ক্লিয়ার? তো বিচার কি, যুক্তিটি প্রথম সংস্থান কি, সংস্থান তো একইভাবে বাকিগুলো যেভাবে শিখিয়েছি, তো 3টা লাইন তুলে নিতে হয়। তো প্রথম লাইনে কি আছে? এমপি, দ্বিতীয় লাইনে কি আছে? এসএম, তৃতীয় লাইনে কি? এসপি। তো ভালো করে দিল এমপি এসএম, শুধু কি হেতুপদকে কানেক্ট করে দিলাম। এরপরে যে ছবিটা আসলো প্রথম সংস্থান, তো মূর্তি কি বার হলো? এই যে এই, এটা অবৈধ মূর্তি, তাহলে এটা দোষ হয়েছে যুক্তিটির প্রথম সংস্থানের অন্তর্গত এই অবৈধ মূর্তি, বাকিটা যেভাবে লিখিতে সেভাবে। তো এইভাবেই হচ্ছে ক্লাসটা, এই আজকের এই লজিকটা এইভাবে, ঠিক আছে। তো প্লিজ বাকি ক্লাসগুলো করে নেবে, আশা করি আর কোনো সমস্যা হবে না। প্লিজ শেয়ার যাদের টিউশন দরকার।